জেরুসালেম দেশ সম্প্রতিকে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। বাংলাদেশ ভারত সম্পর্কের জটিলতা নিরসনে দিল্লির ইতিবাচক সাড়ার অপেক্ষায় ঢাকা, জানালেন তথ্যমন্ত্রী। দেশে লোডশেডিং এ উন্নতির আশা জ্বালানি প্রতিমন্ত্রী। আজকের আলোচনার বিষয় ঠিক করেছি আমরা ইতিবাচক পথে ঢাকা দিল্লি সম্পর্ক। এই শিরোনামে কথা বলতে আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন, আমি একটু শুরুতে পরিচয় করাতে চাই। স্টুডিওতে রয়েছেন জনাব আজিজুল বারী হেলাল, এমপি, তথ্য বিষয়ক সম্পাদক বিএনপি, এবং আমাদের সঙ্গে যুক্ত হবেন মাসুদ করিম, সিনিয়র সাংবাদিক ও যুগ্ম সম্পাদক বাংলাদেশ প্রতিদিন। আমি স্বাগত জানাতে চাই জনাব আজিজুল বারী হেলাল, আপনাকে দিয়ে আমি একটু শুরু করি যে বাংলাদেশ ভারত সম্পর্কের জটিলতা নিরসনে দিল্লির ইতিবাচক সাড়ার অপেক্ষায় আমরা দেখেছি যে বাংলাদেশ এবং ভারত সম্পর্কের জটিলতাগুলো আসলে এখন কি বলে মনে হয় আপনার কাছে? দেখুন, ভারত বাংলাদেশের সম্পর্ক আসলে স্বাভাবিকই ছিল। স্বাভাবিক বলতে আর কি, আমাদের এই দুই দেশের সম্পর্ক কখনো মধুর ছিল না, যে ওয়ার্কিং রিলেশন, কূটনীতিক এগুলো ছিল। কিন্তু সাম্প্রতিক আমাদের দেশ থেকে যে মাফিয়া তন্ত্র বিদায় নেওয়ার ফলে সেই মাফিয়া নেত্রী যখন ভারতে পলিটিক্যাল অ্যাসাইলাম পায়, পলিটিক্যাল অ্যাসাইলামটাকে আমি কখনো দোষ দেখি না, কিন্তু যখন তাকে এই রাজনৈতিক আশ্রয়প্রাপ্ত এই ব্যক্তি যখন আপনার দেশের গণহত্যার সাথে জড়িত 24-এর গণ অভ্যুত্থানের প্রজাতন্ত্র শক্তি তাদের রাজনীতি করার সুযোগ দেয়, তখন কিন্তু একটা রাজনৈতিক অবিশ্বাস দুই দেশের মধ্যে তৈরি হয়। এই রাজনৈতিক অবিশ্বাসের ফলে যে আমাদের সম্পর্ক কি উষ্ণ সম্পর্ক না আসলে সম্পর্ক খারাপ যাচ্ছে, এইটা বোঝা যায়। যে যেহেতু আমাদের 24-এর গণ অভ্যুত্থান একটা ব্যাপক ইতিহাসের মাইল ফলক, সেইটাকে যখন আন্ডারমাইন করা হয় এবং দিল্লিতে বসে বা ভারতে মাটিতে বসে বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থানের বিরোধী শক্তি কথা বলে, তখন প্রতিবেশী রাষ্ট্র বা যে কোনো রাষ্ট্রকে সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা বা উষ্ণ সম্পর্ক থাকে না। তো তবে আমাদের সাথে যে চলমান সম্পর্ক ভারতের, সেটা কিন্তু রয়েছে। শুধু রাজনৈতিক একটা অবিশ্বাস তৈরি হয়েছে, শেখ হাসিনার কে আশ্রয় প্রশ্রয় দিয়েছে, কিন্তু সেখান থেকে রাজনীতি করার সুযোগ দিয়ে, যেটা ভারত বলেছিল যে এখান থেকে শেখ হাসিনা কোনো বক্তব্য দিতে পারবে না, কিন্তু সমস্ত আন্তর্জাতিক নর্মস, রিচুয়ালস, নিয়ম ভেঙে এই কাজটি যখন ভারত করতে দিল, তখন এই সম্পর্ক আর ভালো থাকে না। এখন দ্বিতীয় জিনিসটা হলো যে বাংলাদেশকে যে আমন্ত্রণ জানিয়েছে ব্রিক্সের সম্মেলনে, ব্রিক্সের তো বাংলাদেশ সদস্য রাষ্ট্র না, আবার বিমস্টেকের চেয়ার করছে বাংলাদেশ, সেই বিমস্টেকের সদস্য হিসাবে তাকে আমন্ত্রণ জানাচ্ছেন। আমি তো মনে করি যে আমরা হলো সার্কটাকে ফ্লারিশ করার জন্য বাংলাদেশের পদক্ষেপ রয়েছে। বাংলাদেশ এই সার্কের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম। আমার ব্যক্তিগত অভিমত যে বিমস্টেকটা আসলে তৈরি হয়েছে সার্কটাকে নিষ্ক্রিয় করবার জন্য। সে যাই হোক, কিন্তু যদি স্টেট টু স্টেট বাংলাদেশের ভিজিটটা হতো, যে এই সাম্প্রতিক যে যে ভিজিটটা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি, তাহলে কিন্তু সেটা খুব ভালো হতো। সুতরাং এখনো আমরা নিশ্চিত না যে আমাদের প্রধানমন্ত্রী সেই দেশ সফর করবেন কিনা। নিশ্চয়ই করবেন, হয়তো এই যাত্রায় করবেন কিনা। আর শেখ হাসিনার বিষয়টাকে ভারত যদি এখনো কূটনীতিক বা রাজনৈতিক এবং অন্য অন্য নিয়ম অনুযায়ী আমাদের সাথে প্রত্যাপন, যে এক্সট্রাডিশন যে প্যাক্টটা আছে, সেগুলো নিয়ম নীতি মেনে হাদি হত্যার আসামি শেখ হাসিনা, এইগুলোর বিষয়ে একটা সুস্পষ্ট মতবাদ দিত, তাহলে সম্পর্কটা আরও ভালো হতো। এখন সম্পর্কটা যে উষ্ণ, সেটা কোনোভাবেই বলা যাবে না, তবে রাজনৈতিক অবিশ্বাস একটা তৈরি হয়েছে ভারতে। ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন যারা মাসুদ করিম, সিনিয়র সাংবাদিক ও যুগ্ম সম্পাদক বাংলাদেশ প্রতিদিন। আপনাকে স্বাগত জানাচ্ছি দেশ টিভির পক্ষ থেকে। আপনার কাছে আসলে একই রকম প্রশ্ন যে আজকে তথ্যমন্ত্রী বলেছেন যে সম্পর্কের জটিলতা কেটে যাবে যদি দিল্লি ইতিবাচকভাবে সাড়া দেয়। আসলে জটিলতাগুলো আপনার কাছে কি মনে হয়? যেটি জনাব আজিজুল বারী হেলাল ভাই বললেন যে নানান ইস্যুর কথা বললেন এবং রাজনৈতিক অবিশ্বাসের কথা বললেন, এবং সেই জটিলতা কাটবে কিভাবে? এটা একটা হাই টেম্পার দ্বিপক্ষীয় সম্পর্কের মধ্যে শুরু হয়েছে। ওই যে অভ্যুত্থানের বার্ষিকীতে শেখ হাসিনা যখন ওখানে কথা বলেছেন, ইন্টারাকশন করেছেন সাংবাদিকদের সাথে, 5 আগস্ট। 5 আগস্ট সেই দিনে, তখন থেকে।
এবং ওই দিন রাত্রে বাংলাদেশ একটা করা প্রোটেস্ট করেছে, আপনারা দেখেছেন। যে তার মানে এত কড়া ভাষায় তো আগে কখনো প্রোটেস্ট করে নাই। এখন এটা এখনকার যারা ক্ষমতায় আছে তাদের মানে হেলাল ভাইদের লোকজন এরা পছন্দ করে নাই এই বক্তব্যটা। তো এখন সেটা যখন এরা যেহেতু একটা রিলেশনটা হয় গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, যদিও জনগণ পর্যায়ে রিলেশন, কিন্তু এটা ফ্রেম করে সরকার, তো যে সরকার ক্ষমতায় থাকে এখানে, দুই দেশে যে সরকার ক্ষমতায় থাকে তারা, তো এখানকার সরকার ওই ওনার বক্তব্য দেওয়ার যে সুযোগটা দিয়েছে ইন্ডিয়া, সেটাকে তারা পছন্দ করছে না। যদিও একটা যুক্তি দিয়েছে ইন্ডিয়ার পক্ষ থেকে যে এটা প্রাইভেট এন্টিটি আয়োজন করছে, ইন্ডিয়া এটার সাথে একমত না, কিন্তু যেহেতু ওনাদের নিয়ন্ত্রণেই আছে শেখ হাসিনা, তাই না, তো ওনারা ওনাদের মানে কোনো রকম মানে ব্যাটিং ছাড়া উনি কথা বলার কথা না, সুতরাং এই যুক্তিটা খুব দুর্বল। তো এখন এই থেকেই সমস্যাটার সৃষ্টি হয়েছিল। তো তারপরে অবশ্য অনেকটা ইতিবাচক অগ্রসর হয়েছে, যে পরে তিনি ইন্ডিয়ান হাই কমিশনার দীনেশ ত্রিবেদী, উনি প্রাইম মিনিস্টার তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন। দেখা করার পরে উনি ওই দিন আবার এর আগের দিন ফরেন মিনিস্টারের সাথে ওয়ান বৈঠক করেছেন, আবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও করেছেন। তো এই সমস্ত বৈঠকগুলির মাধ্যমে একটা মেসেজ সম্ভবত দেওয়া হয়েছে, যেটা পরের দিন উনি দিল্লি থেকে নরেন্দ্র মোদীকে দিয়েছেন। তো এটা কি মেসেজ তারা দিয়েছেন সেটা আমরা জানি না, কিন্তু আমরা যেটা অনুমান করি যে এই কথাগুলি যাতে ওনাকে আবার এই ধরনের কথা বলার সুযোগ যদি দেওয়া হয় তাহলে তো আমাদের পক্ষে একটু সমস্যা। আর দ্বিতীয় হয়তো ওনার কিছু চাওয়া পাওয়া আছে, আর যেহেতু এটা প্রথম সফর তারেক রহমান সাহেবের, তো উনি হয়তো চাইবেন যে একটা বাইলেটারাল ভিজিটটা করতে। কারণ এখানে হ্যাঁ, যদি প্রথম সফর না হতো, যেমন শেখ হাসিনা গোয়াতে গিয়েছেন এই যে এই ব্রিক্সের সামিটে, এর আগে সাউথ আফ্রিকাও গিয়েছেন, দ্যাট ওয়াজ নট প্রথম সফর, যে কারণে ব্রিক্সের অনেক নেতৃবৃন্দ থাকেন, অনেক ইনফ্লুয়েন্সিয়াল লিডার ওয়ার্ল্ডের, যেমন চাইনিজ, রাশিয়ান, অনেক দেশ আছে যারা এটা মেম্বার, 11টার মতো দেশ মেম্বার। তো ওনাদের সাথে আবার আসিয়ানের এই যে আমরা যেভাবে দাওয়াতটা পেয়েছি বিমস্টেকের চেয়ার হিসেবে, এরকম আসিয়ানের চেয়ারও আসতেছে, ইউরোপিয়ান ইউনিয়নে আসছে, অন্যান্য জোটগুলি থেকে লোকে আসছে। সুতরাং প্রথম সফরটা যদি এরকম ওভার শেডিউল হয়ে যায় এত বড় বড় নেতাদের উপস্থিতিতে, সেইটা হয়তো ভালো ঠেকবে না। সেই কথা আমার মনে হয় ঢাকার থেকেই হয়তো বলা হয়েছে যে এই জিনিসটা বাইলেটারালি ওনারা আগ্রহ হয়তো হয়তো এটাতেও যাবে, এই যে ব্রিক্সে হয়তো প্রাইম মিনিস্টার না গেলে ফরেন মিনিস্টার কিংবা আমাদের যে উপদেষ্টা আছে হুমায়ুন কবির সাহেব, ওনারা হয়তো প্রতিনিধিত্ব করবেন, কিন্তু প্রাইম মিনিস্টার হয়তো প্রথম সফরটা দ্বিপক্ষীয় করতে চাচ্ছেন, এই ধরনের মেসেজ দেওয়ার সম্ভাবনা বেশি। তবে যেটা আমি মনে করি, এটা কোন সময়টায় হবে, এটা কি ব্রিক্সের আগে হবে না পরে হবে, সেটা এখন বিবেচ্য বিষয়। এখন একটা বাইলেটারাল সফরের জন্য আবার প্রিপারেশনও থাকে, সাবস্টেন্সিভ অনেক প্রিপারেশন, এবং এটা হয়তো নরেন্দ্র মোদী বাইলেটারাল ভিজিটের ব্যাপারে আগ্রহী হবেন, যেহেতু এখানে দ্বিপক্ষীয় সম্পর্কে একটা সন্দেহ বিশ্বাসের সৃষ্টি হয়েছে, সেটা দূর করার ব্যাপারে দিল্লির আগ্রহ আছে মনে হচ্ছে, মানে কর্মকাণ্ডে দেখে মনে হচ্ছে। তা আগ্রহ যেহেতু আছে, সুতরাং দ্বিপক্ষীয় সফরটা হওয়ার সম্ভাবনাও আছে। এবং এই যে তথ্যমন্ত্রীর কথাটা কিন্তু এটা বরফ গলার লক্ষণ, যে যদি দিল্লি মানে অ্যাটিটিউডটা চেঞ্জ করে, তো ওরা তো ডেফিনেটলি চাইবে যে এখনকার সরকারের সাথে সম্পর্কটা রাখতে। এটা শেখ হাসিনার যে কথা বলতে দিয়েছে, আমার মনে হয় এটা একটা টেস্ট কেস, যে এটার দ্বারা আবার বাংলাদেশ চাপের মধ্যে পড়ে আবার নরম হয় কিনা, কিন্তু দেখা যাচ্ছে যে এটা আরো উল্টা রিয়েক্ট করেছে। সুতরাং এরা হয়তো এখন একটু ব্যাকফুটে যেতেও পারে, আই ডোন্ট নো, বাট আমাদের এটা অনুমান যে ওনারা হয়তো সম্পর্কটা রাখতে চাচ্ছেন। ইউনুস সাহেবের সঙ্গে যেভাবে ছিল সেরকম না, প্রফেসর ইউনুসের সাথে তো সম্পর্কটা খুব খারাপ ছিল, এবং এক পর্যায়ে ইউনুসরা ওরা অতটা গণ্য করে নাই ইন্ডিয়ানরা, ওনার সঙ্গে দেখা সাক্ষাৎ নরেন্দ্র মোদীর আগ্রহ ছিল না। কিন্তু যেহেতু এই সরকার হলো দীর্ঘমেয়াদী সরকার, নির্বাচিত সরকার, এবং এই সরকারের সময় কারণ যোগাযোগ কিন্তু আছে। দেখেন যে দিন এই সমস্ত হয়েছে, তারপর দিনই জ্বালানি মন্ত্রী বললেন যে আমরা পাইপলাইনিং নিব, ইন্ডিয়া থেকে জ্বালানি নিব, এরপরে আবার কাঁচামরিচ আসলো, আজকে আবার শুনলাম ট্রেনের কামরাও এসেছে ইন্ডিয়া থেকে। তো অন্যান্য কোঅপারেশন যখন চলছে, আমার মনে হয় না যে বাংলাদেশ সরকারও এটার ব্যাপারে এই একটা ইস্যুতে, ইন্ডিয়ার সাথে তো ভাস্ট ইস্যু, শুধু যে শেখ হাসিনার দুইটা কথা বলা
এইটা না, অনেক ধরনের ইস্যু আছে। শুধু একটা ইস্যুতে সব ধরনের সম্পর্ক একটা নেইবারিং কান্ট্রির সঙ্গে বন্ধ করে দিবে, এইটা আমার মনে হয় না যে বাংলাদেশ সরকার অতটা ম্যাচিওর কাজ করবে। আমার মনে হয় যে যে সমস্ত এই সমস্ত ইস্যুতে এগুলির একটু ডাউন প্লে করে কোঅপারেশনের জায়গাগুলিতে হয়তো দুইটা দেশে এক্সপ্লোর করতে চাইবে আমার ধারণা। ধন্যবাদ। আমি একটু আবারও যেতে চাই, জনাব আজিজুল বারী হেলাল, সম্পর্কের জায়গাগুলো বা জটিলতার জায়গাগুলো কিভাবে কাটবে, আপনিও যদি একটু যুক্ত করতে চান এই বিষয়ে। না, মাসুদ করিম ভাই যেটা বললেন যে শেখ হাসিনার ইস্যুটা থেকে অন্য অন্য ইস্যুগুলো গুরুত্বপূর্ণ, আমি মাসুদ করিম ভাইয়ের সাথে একমত। অন্য অন্য ইস্যুগুলো আমাদের কিন্তু অন্য অন্য ইস্যুগুলো রয়েছে, এগুলো এখনো সলভ হয়নি। কিন্তু যে বাণিজ্যিক সম্পর্ক যেটা বললেন যে কাঁচামরিচ এসেছে, ট্রেনের বগি এসেছে, এগুলো এই বাণিজ্যিক সম্পর্ক, তারপরে আমাদের চিকিৎসা নিতে লোকজন যাচ্ছে, এই সমস্যা কেটে গেছে, এগুলো চলছে, এগুলো চলমান। এই এই শেখ হাসিনার এই কর্মকাণ্ডের ফলে, শেখ হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার ফলে যে বক্তৃতা দেয়, এর জন্য যে আমাদের বাণিজ্যিক বা অর্থনৈতিক বা আরও যেসব সম্পর্ক আছে তাতে কোনো ঘাটতি পড়েনি। ঘাটতিটা পড়েছে যে আপনি শেখ হাসিনাকে বক্তব্য দিতে দিয়েছেন, এইটাকে মানে এই যে আপনার ঢেকে দেওয়া বা এটাকে অবহেলা করার কোনো সুযোগ নেই। কারণ মাসুদ করিম ভাই, 24-এর গণ অভ্যুত্থান কিন্তু আমাদের ইতিহাসের একটা মাইল ফলক। এখন যদি 71 নিয়ে পাকিস্তান কোনো বক্তৃতা দেই, তখন তো আমাদের সম্পর্কটা আসলে আগের মতো থাকবে না, এখন যে থাকবে না। তার মানে এই না যে আমাদের সাথে যেহেতু উই আর লিভিং ইন এ গ্লোবাল ভিলেজ, এবং গ্লোবালি আমরা খুব বেশি কানেক্টেড অন্যান্য দেশ, সবগুলো দেশের সাথে, আপনার ইকোনমিক্যালি, কমার্শিয়ালি, তারপরে মেডিকেলে, লেখাপড়ায়, এইসব সম্পর্ক থাকেই, এইটা সমস্যা হয় না। সমস্যা হলো কূটনৈতিক এবং রাজনৈতিক সম্পর্ক। যেমন আপনি খুব ভালো করেই বলেছেন যে বাইলেটারিয়াল ভিজিটটা হলে আসলে ভালো হতো, তাই না? কিন্তু বাইলেটারিয়াল ভিজিটটা কখন হবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং আপনার ভারতের এই যে সাম্প্রতিক যে শেখ হাসিনাকে আপনার, আমি মনে করি পণ বানিয়ে, মানে নিজের কাছে পণ রেখে বাংলাদেশের সাথে দর কষাকষি করা, মাসুদ করিম ভাই খুব ভালোই বলেছেন যে আসলে ভেবেছিল কিছু অ্যাডভান্টেজ পাবে, কিন্তু উল্টা রিয়াক্ট করছে বাংলাদেশ। এইটা হলো বাংলাদেশ ফার্স্ট পলিসি, দ্যাট মিনস মেরুদণ্ডটা সোজা করে দাঁড়ানোর একটা পলিসি, যেটা বিএনপি সরকার নিয়েছে। কিন্তু আমার কাছে আরেকটা জিনিস মনে হয় যে, মানে যেটা হয়তো আপনার এই বক্তব্যের সাথে প্রাসঙ্গিক হবে কিনা, যে আমাদের দেশের বিরোধী দলগুলো, যারা বিরোধী দল, তারা কিন্তু এই বিষয়টায় কোনো রিয়াক্ট করলো না। অথচ ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলতে বলতে মুখে ফেনা তুলছে। ফ্যাসিবাদের বিচার, ফ্যাসিবাদের উৎপত্তি না হয়, রাষ্ট্র সংস্কার করে, কিন্তু ভারত যে তাকে রাজনীতি করার সুযোগ দিল, ফ্যাসিবাদকে জিয়ে রাখলো, তার বিরুদ্ধে একটা মিছিল, মিটিং, সমাবেশ দেখলাম না, যেটা সরকারের জন্য আপনার ভারতের সাথে এখন যে আলোচনাগুলো চলছে, সরকারের হাতেও কিছু খোরাক কিন্তু জমতো। আমরা দেখেছি 76 সালে বা 76 সালেই তো হবে, যে ফারাক্কা অভিমুখে যে মৌলানা ভাসানীর লং মার্চ, এইটার ফলে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 77 সালের পানি চুক্তিটা হয়েছিল খুব সম্ভব, হয়তো বছরে আমার ভুল টুল হতে পারে, ওই চুক্তিটা কিন্তু করতে জিয়াউর রহমান সাহেব, মানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুবিধা হয়েছিল, যে দেশের জনগণও ভারতের এই ফারাক্কা বাদ নীতি মানছে না। তা আজকে ভারতের যে আমাদের 24-এ গণ অভ্যুত্থানকে আন্ডারমাইন করার যে অ্যাটিটিউড, সেটা যে শুধু সরকার না, আমাদের জনগণই মানছে না, তার একটা বহিঃপ্রকাশ বিরোধী দল দেখলো না। এটা খুবই স্যাড আমাদের রাজনীতির জন্য। জি, ধন্যবাদ। আমরা একটু বিরতি থেকে সাভারের আলোচনা ফিরতে চাই। প্রিয় দর্শক, জেডএসআরএম দেশ সম্পর্কে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। জেরুসালেম দেশ সম্পর্কে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি একটু জনাব মাসুদ করিম, আপনার কাছে একটু আসি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেছিলেন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী, এবং তিনি দেখা করেই সাথে সাথে তিনি ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি দেখা করেছেন। আসলে কি বার্তা নিয়ে গেলেন এবং সেখান থেকে কি বার্তা আসছে বলে আপনার কাছে কোনো খবর আছে কিনা? ব্যাপারটা হলো যে
এটা খুবই স্বাভাবিক যে পরিস্থিতিটা যখন খারাপ হয়ে গেছে, মানে ওই শেখ হাসিনার বক্তব্যের পর থেকে, মানে দ্বিপক্ষীয় সম্পর্ক, এটা যে হেলাল ভাই যেটা বললেন যে আস্থার সংকট সৃষ্টি হয়ে গেছে। এখন ইন্ডিয়ান নেতৃবৃন্দ বাংলাদেশের নেতৃবৃন্দকে বিশ্বাস করছে না, বাংলাদেশের নেতৃবৃন্দ বিশ্বাস করছে না, তখন একজন ডিপ্লোমেটের দায়িত্ব ওই দুই দেশের, মানে যিনি স্বাগতিক দেশের লোকজনের সঙ্গে দেখা করা। স্বাভাবিক যে কী কারণে খারাপ হয়েছে, বলেন সমস্যাটা কোথায়। তো ওই যে দীনেশ ত্রিবেদী যে দেখা করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে, এবং বাংলাদেশ যে তাকে দেখা করতে সুযোগ দিয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে, এটাই প্রমাণ করে যে এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। এবং এটা যদি না হইতো দেখা, এবং এটা চলতে থাকতো, তাইলে আমি অবাক হইতাম। এখন দেখা হওয়াটাতে অবাক হই নাই। এই জিনিসটা হলো যে বাংলাদেশ ধরেন একটা কান্ট্রি হিসেবে সব দেশই সমান, কিন্তু তারপর গুরুত্বের দিক থেকে নেইবার হিসেবে, দক্ষিণ এশিয়ার বড় দেশ হিসেবে হয়তো উনি হয়তো পূর্ব নির্ধারিত কিংবা স্বল্প সময় ওনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য। এবং উনি প্রধানমন্ত্রীর সঙ্গে যখন দেখা করেছেন তার আগের দিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওয়ান অন বৈঠক করেছেন। সুতরাং এখানে জিনিসটা নর্মাল ডিপ্লোমেসি কাজ করে নাই। নর্মাল ডিপ্লোমেসি হইল যে কূটনৈতিক পর্যায় থেকে, কিন্তু এটা এখানে রাজনৈতিক পর্যায়ে চলে গেছে। প্রধানমন্ত্রীর সঙ্গে যখন বৈঠকটা হলো, ঢাকার কোনো কূটনীতি কিন্তু উপস্থিত ছিলেন না। এখানে উপস্থিত ছিলেন ফরেন মিনিস্টার আর উপদেষ্টা, দুইটাই রাজনৈতিক ব্যক্তি, এবং প্রধানমন্ত্রী তো সর্বোচ্চ রাজনৈতিক ব্যক্তি। আবার দীনেশ ত্রিবেদী যদিও উনি কূটনৈতিক দায়িত্ব পালন করছেন, কিন্তু তিনি কিন্তু ওই দেশের একজন প্রাক্তন মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, এবং ওরা ওনাকে মন্ত্রী পদমর্যাদা দিয়েছে ওখানে। তার মানে উনি এই ইন্ডিয়াতে যাওয়ার পরে ইন্ডিয়ার যে ক্যাবিনেট মিনিস্টাররা যে মর্যাদা পায়, অর্থাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে দ্রুত দেখা করতে পারে, সেরকম স্ট্যাটাস তার আছে, যে কারণে উনি দ্রুত গিয়ে, হয়তো যদি অন্য একজন ডিপ্লোমেট থাকতেন যিনি ওই পেশার লোকজন ফরেন সার্ভিসের, তিনি হয়তো বড় যে তার ফরেন সেক্রেটারির কাছে কিংবা এদের কাছে হয়তো তিনি দেখা করতে পারতেন, কিন্তু উনি তো ডাইরেক্ট নরেন্দ্র মোদীর কাছে দেখা করেন। তো এখন জিনিসটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে এটা একটা রাজনৈতিক পর্যায়ে। ডিপ্লোমেসি এখানে কাজ করতেছে না, কাজ করতেছে রাজনীতি। রাজনীতি কেন? একটা হলো অভ্যন্তরীণ বাংলাদেশে একটা অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানের পরে একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছে, যে সেন্টিমেন্টটা অভ্যুত্থানের আগের বাংলাদেশের থেকে আলাদা। এই নতুন বাংলাদেশের সেন্টিমেন্টটা উপলব্ধি করতে পারছে না দিল্লি, ওনারা একটু সময় নিচ্ছে। এই জিনিসটা উপলব্ধি করার জন্য দ্বিতীয় কাজটাই করতেছেন হলো দীনেশ ত্রিবেদী, কারণ উনি রাজনীতিটা বুঝেন ভালো কূটনীতির চেয়ে। তো ওখানকার হয়তো এখানে আমরা যত চিৎকার দিই বা আমরা যত ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলি না বলি, এগুলি দিল্লির কাছে অত পৌঁছায় না, তারা অন্যভাবে। তো এখন সেই জিনিসটা এখানে যারা অ্যাম্বাসেডর থাকে ওনারা হয়তো শোনেন, কিন্তু ওরা ঠিকভাবে পৌঁছাতে পারেন না। তো এখন উনি হয়তো সেই জিনিসটা সেইভাবে পৌঁছানোর চেষ্টা করছেন, এবং প্রাইম মিনিস্টার মোদি হয়তো জিনিসটা উপলব্ধি যদি করে থাকেন, যেটা তথ্যমন্ত্রী বলেছেন যে দিল্লির মনোভাবের উপর নির্ভর করবে, তো ওনারা যদি উপলব্ধি করে থাকেন যে বাংলাদেশের সাথে সম্পর্কটা মিউচুয়ালি বেনিফিশিয়াল, ইন্ডিয়ার জন্য গুরুত্বপূর্ণ, বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। কারণ ইন্ডিয়ার জন্য গুরুত্বপূর্ণ, এটা তো মানে যে তাদের সবচেয়ে বড় উদ্বেগ, সিকিউরিটি উদ্বেগ নর্থ ইস্টের, সেই জিনিসটা তো আমরা এনশিওর করেছি, এটা শেখ হাসিনাই করে দিয়ে গেছেন। তো এখন আমাদের উদ্বেগগুলি নিরসন হয় না, যেমন ধরেন ওয়াটার রিসোর্সের যে শেয়ারিং, যেমন গ্যাঞ্জেস এগ্রিমেন্টের শেষ হয়ে যাচ্ছে টাইম, নবায়ন করা, তারপরে আমাদের তিস্তার ব্যাপারে একটা চুক্তির ব্যাপারে আলাপ আলোচনা চলছে। তো আমি মনে করি যে এই বিষয়গুলি এই যে আমরা এখন একটা রেটরিকে, কথাবার্তায়, আচরণের যে পরিবর্তন, সেটা কেন? যে আমরা বলতে চাচ্ছি যে তুমি যত বড় দেশই হও, আমিও একটা স্বাধীন সার্বভৌম দেশ, সুতরাং আমাকে মর্যাদাটা তোমার দিতে হবে, তুমি তোমার অধীনস্থ মনে করার কোনো সুযোগ নেই। সেই জন্যে অনেকেই বলে ইউনুসের সময় বলতো যে চোখে চোখ রেখে কথা বলতে হবে ভারতের সঙ্গে। তো আমরা চোখে চোখ রেখেই ভারতের সঙ্গে কথা বলবো, কিন্তু কথা বলতে হবে। কথা বলা বন্ধ করলে কিন্তু আপনি চোখে চোখ রাখতে পারবেন না, সেটাই আমি বলতেছি। সুতরাং প্রাইম মিনিস্টার যে যাওয়া দরকার, এতে কোনো ডাউট নেই। এটা দিয়ে বাইলেটারালি যান আর ব্রিক্সই যান, ওখানে যাবেন, ওনাদের সাথে দেখা করবেন, সাক্ষাৎ করবেন,
এবং আমাদের একটা সকোজ হবে, আলাপ আলোচনা হবে, আমাদের উদ্বেগের কথা ওনাদের বলবো, ওনাদের উদ্বেগের কথা আমাদের বলবে, এবং যদি আমাদের ঝগড়াঝাটি হয় সামনাসামনি হবে, কিন্তু আমরা এনে মঞ্চ গরম করে আসবো, আচ্ছা, দেশের কোনো দেশের লাভ হবে না। আপনার কাছে আসবো আমি। জনাব আজিজুল বারী হেলাল, আপনার কাছে আসি যে দীনেশ ত্রিবেদী বাংলাদেশে থাকতে তিনি বলেছেন যে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নয়ন চায় ভারত, সম্পর্ক কি ইতিবাচক পথে হাঁটবে বলে সামনের দিনগুলোতে মনে করেন আপনি? আমার অভিমত হলো যে এই সমস্ত লিপ সার্ভিস ভারতীয় বিভিন্ন কূটনীতিকদের, এগুলো আমরা বহু আগের থেকে শুনে আসছি। বুঝছেন? যেটা বললাম যে অবিশ্বাস তো বহু আগের থেকেই ছিল, কিন্তু মন প্রাণ আপ্রাণ চেষ্টা করে বাংলাদেশ ভারতের সাথে সম্পর্ক ভালো রাখতে চায়, কিন্তু ভারত কখনো সেই বন্ধুত্বের হাতকে আসলে বাড়াই দেই। আপনার গঙ্গার পানি চুক্তি, তিস্তার চুক্তি, সীমান্ত হত্যা, বাংলাদেশ বিরোধী কথা, যেমন সাপ ছেড়ে দিব, কুমির ছেড়ে দিব, তো ধর ধর বাংলাদেশি ধর, এই সমস্ত একটা স্বাধীন রাষ্ট্রের বিরুদ্ধে বললে সম্পর্ক মধুর থাকে না। এখন বক্তব্য হলো যে বিএনপির নীতি কখনো কিন্তু ভারত বিরোধিতা না, আবার বিএনপির নীতি কখনো আমাদের সমস্ত স্বার্থ বিসর্জন দিয়ে আওয়ামী লীগের মতো ভারত প্রীতিও না। এই যে মাসুদ করিম ভাই যেটা বললেন যে গঙ্গার পানি চুক্তি শেষ হয়ে যাবে 25শে ডিসেম্বর, চুক্তি থাকা অবস্থায় কি হচ্ছে? পানি কি পাচ্ছেন? তো কাজের গরু কিতাবে আছে, গোলে নেই, এই তো চুক্তি। চুক্তির মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। মেয়াদ থাকলে কি আর না থাকলে কি? 25শে ডিসেম্বর পর্যন্ত মনে হয়, ডিসেম্বর শেষ হবে। ডিসেম্বর শেষ হবে। থাকলে কি না, আপনি কি ফারাক্কার প্রভাব থেকে মুক্ত হতে পারছেন? তো এখন আমরা ঢাকা কখনো দিল্লি ভার্সেস বেইজিং বা দিল্লি ভার্সেস ইসলামাবাদ এই খেলায় ঢাকা কখনো যাবে না। ঢাকা সবার সাথে তার স্বার্থকে রেখে সম্পর্কটা করতে চাই। এখন দেখেন যে আমরা যে পদ্মা ব্যারেজের ইনিশিয়েটিভটা নিয়েছি, এটা যদি আসলে আমরা করতে পারি, তাহলে কি আপনার ফারাক্কা যে বাঁধ, এটা অকেজ হয়ে যাবে না? আমরা যদি পদ্মা ব্যারেজ নিয়ে আলোচনা করি, ইভেন তিস্তা যে মহাপরিকল্পনা আমাদের সরকার করেছে, এবং আমাদের এই রেজিমেই বা আমাদের এই টেনুয়ারেই আমরা কিন্তু মোটামুটি অঙ্গীকারাবদ্ধ যে আমরা তিস্তা মহাপরিকল্পনা করব, তখন কি তিস্তা চুক্তির আর কোনো প্রয়োজন থাকবে? কারণ আপনি যদি আপার হ্যান্ডে যান, সবসময় আপার হ্যান্ডে নিয়ে আমার সাথে কথা বলেন, তা আমার তো নিজস্ব কিছু জোগাড় যন্ত্র করতে হবে। যে আমার আপনি এই গঙ্গা চুক্তি শুধু নবায়নই হচ্ছে, কিন্তু আপনার ফারাক্কার মারাত্মক প্রভাব থেকে তো আমরা বাঁচতে পারছি না। সুতরাং আপনাকে বিকল্প ব্যবস্থা নিতেই হবে। সুতরাং আমি আশা করব যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বা আমাদের চারিপাশে এত বড় একটা রাষ্ট্র, তিনি মাসুদ করিম ভাই যেটা বলেছেন যে আমরা যত ক্ষুদ্র রাষ্ট্রই আয়তনের দিক থেকে হই না কেন, আমরা তো রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছি। আমাদের তো টেবিলে বসে আপনার দেশ ভাগাভাগি করে, আপনাদের হয়েছে দেশ বিভাগ আর আমাদের হয়েছে রক্তস্নাত মুক্তিযোদ্ধা। তা আমাদের সেই মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষার্থে তো আমাদের মেরুদণ্ডটা সোজা করে দাঁড়াতে হবে। আপনি আমাদেরকে সীমান্তে আমাদের লোককে শুধু গুলি করে হত্যাই করছেন না, তাকে আবার ঝুলিয়ে রাখছেন, এবং বাংলাদেশের বিরুদ্ধে কোনো কথা বলতে গেলে আপনার কোনো দ্বিধাদ্বন্দ্বই হয় না। কিন্তু আমাদের দেশে আমি দেখলাম আমাদের অনেকের খুব কষ্ট হয় সত্য কথাটা বলতে, বা বাস্তব পরিস্থিতি কথাটা বললে মনে হয় উনি ভারত বিরোধী, উনি ভারত প্রেমী। যেটা বাস্তব সেটা উচ্চারণ করতে হবে। আমাদের যারা রাষ্ট্র পরিচালনা করেন, কূটনীতিক দায়িত্বে আছেন, তারা তাদের বক্তব্যটা দিবে। আমাদের বক্তব্য হলো জনগণের বক্তব্য, তাই না? আমাদের বক্তব্যের আলোকে আমরা যদি এই গত 54 বছরে আমি দেখিনি কখনো ভারত তার কথাটি রেখেছে। আমি কখনো দেখিনি যে কোনো একটা কথা বলে সেই কথাটি রাখতে। চুক্তি হয়েছে, অনেকগুলো চুক্তি হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু আজ পর্যন্ত যেদিনই আমাদের পতাকা বৈঠক হয় সীমান্তে, তারপর দিনই একটা গুলি করে হত্যা করা হয়। সেদিনও দেখলাম আমাদের একজন ব্যবসায়ীকে ধরে নিয়ে গেল
সীমান্ত থেকে। এইরকম একটা এখন যে একটা অবিশ্বাসের মধ্যে চল, তারপরেও সে থেমে নেই। সুতরাং এখন আমি মনে করি যে দুই দেশের যে কূটনীতিক পর্যায়ে কথাবার্তা হচ্ছে, দীনেশ ত্রিবেদী আসলেন, রয়ের প্রধানও দেখলাম আসলেন, তারপরে আমেরিকান অ্যাম্বাসিডার যিনি ভারতে তিনিও আসলেন। এগুলো যদিও রুটিন একটা দায়িত্ব, রুটিন সফর। এই বর্তমান অবিশ্বাস থেকে যে আসছে সেটা আমি বলছি না। দীনেশ ত্রিবেদীর যে আমাদের প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করে, আবার ইন্ডিয়ার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ, এইটা আর কি আমাদের এই বর্তমান অবিশ্বাসকে আরো মানে পরিষ্কার করবার জন্য এটা তার একটা দৌড়ঝাঁপ, এটা আমি বুঝি। জি, ধন্যবাদ। আমি একটু যারা মাসুদ করিম আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে গতকালই বলেছেন যে 17 বছরের ধারা বাদ দিয়ে নতুন সম্পর্ক হতে হবে বাংলাদেশ এবং ভারতের মধ্যে, এটি তথ্য উপদেষ্টা বলেছেন। এই বাংলাদেশ এবং ভারতের মধ্যে সেই নতুন ধারার দিকে এগোবে বলে আপনার কাছে কি মনে হয়? দুই দেশই আসলে কতটা সে পথে এগোচ্ছে বলে আপনার কাছে মানে? আমি প্রশ্নটি রেখে উত্তরটি নিতে চাই বিরতির পর এসে। প্রিয় দর্শক, জেরুসালেম দেশ সম্প্রতি নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। জেরুসালেম দেশ সাম্প্রতিক আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি যারা মাসুদ করিম, আপনার কাছে প্রশ্ন ছিল যে 17 বছরের পুরনো যে ধারা সেটি বাদ দিয়ে বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক, নতুন ধারায় এগোতে হবে, এটি তথ্য উপদেষ্টা গতকাল বলেছিলেন। সেই ধারায়, নতুন ধারায় এগোনোর জন্য ভারত কতটুকু এগিয়ে আসবে, বাংলাদেশ তো আহ্বান জানিয়েছেন, কি বলবেন? না, এটা তো আমি আগেই বলছি যে সম্পর্ক বলতে একটা ফ্রেম করে হইলো দুই দেশের এই সময় যে ক্ষমতা আছে, গভর্নমেন্ট অফ দ্য ডে। এখন ইন্ডিয়াতে বিজেপি ক্ষমতায় আছে, এখানে বিএনপি সরকার ক্ষমতায় আছে। সুতরাং এখানকার সরকার এখন যে ধারাটা সৃষ্টি হয়েছে গণঅভ্যুত্থানের মাধ্যমে, অর্থাৎ সব দেশের সাথেই ইনক্লুডিং ভারত সমতা, ন্যায্যতা এবং মানে পারস্পরিক সম্মানবোধ, শ্রদ্ধাবোধ এর মাধ্যমে সম্পর্ক। এবং যে বিগত যে 17-18 বছর ছিল, সেই জায়গায় মনে হয় একটু গ্যাপ ছিল, সবাই বুঝতে পারছেন। তো এই গ্যাপটা যাতে ওই স্টাইলে রেটরিক দিয়া এখন আর চলবে না, সেটাই উনি বলতে চাচ্ছেন। এবং এটা তো সত্য কথা যে এটাকে নতুন পরিস্থিতিটার সঙ্গে অ্যাডজাস্ট করা ইন্ডিয়ারও দায়িত্ব, ঠিক না? নতুন পরিস্থিতিটা যেটা মানে সম্পর্ক ঠিক থাকবে, কিন্তু নতুন পরিস্থিতিটাকে মানে বাংলাদেশ একটা রাষ্ট্র, যে রাষ্ট্র সমতার ভিত্তিতে তার সাথে সম্পর্ক করবে, যেমন উইন উইন পলিসি। ফর এক্সাম্পল, ধরেন আমরা একটা কি বলবো যে আমরা এমন কিছু চুক্তি করব যে একতরফা কিছু না, মিউচুয়ালি বেনিফিট যদি না থাকে তাহলে এইসব চুক্তি কিন্তু সাস্টেইন করে না। একতরফা যদি হয়, একতরফা যাতে না হয়, এই জিনিসগুলোতে উভয় দেশের জনগণ যাতে যেগুলি দিয়ে লাভবান হয় সেটা। এমন এটা কিন্তু ওনাদের ল্যাঙ্গুয়েজেও কিছু চেঞ্জ আসছে। আপনারা দেখবেন যে ইন্ডিয়ানরা এখন বলতে চাচ্ছে পিপল সেন্ট্রিক রিলেশন, মানে জনগণকে তারা প্রাধান্য দিয়ে সম্পর্কটা বা জনগণের পর্যায়ে সম্পর্ক করবে। আগে যেটা আমরা শুনছি যে একজনের সঙ্গে সম্পর্ক, প্রাক্তন প্রধানমন্ত্রী, উনি তৎকালীন প্রধানমন্ত্রী, ওনার সাথে সম্পর্ক থাকলেই বাংলাদেশের সাথে সম্পর্ক, তা নয়। এখন এটা বলা হচ্ছে যে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক, অর্থাৎ সরকার যাবে, সরকার আসবে, বাংলাদেশেও সরকার চেঞ্জ হবে, ইন্ডিয়াতেও সরকার চেঞ্জ হবে, কিন্তু বায়োলেটারাল সম্পর্ক ঠিক অটুট থাকবে যদি এইভাবে মানে প্রাতিষ্ঠানিক সম্পর্কটা, প্রতিষ্ঠানের সম্পর্ক, সরকারের সম্পর্ক, জনগণের সম্পর্ক। কারণ বেশি মানুষ ইন্ডিয়াতে যাবে, ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসবে, নানা রকম আছে, কালচারাল এক্সচেঞ্জ আছে, খেলাধুলার এক্সচেঞ্জ আছে, ব্যবসা বাণিজ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ব্যবসা বাণিজ্য চলবে। এই যে জিনিসগুলি মিউচুয়ালি বেনিফিশিয়াল, সেটা দিকে অগ্রসর হইতে হবে পরিবর্তিত বাস্তবতায়। এবং আমার ধারণা, আমার বিশ্বাস ইন্ডিয়া সেই বার্তাটা পেয়েছে এবং তারা এখন সেইভাবেই নিজেকে প্রস্তুত করবে এবং বাংলাদেশ ভারত সম্পর্কটা আগামী দিনে আরেকটু বেটার হবে গণতান্ত্রিক শাসনকালে। কারণ আমাদের দেশের সম্পর্ক, এই যে উত্থান পতন, এগুলি বাংলাদেশ এবং ভারতের মধ্যে এটা আছে। আপনি একদম স্বাধীনতার কালে যদি দেখেন, মুক্তিযুদ্ধকালে তারা এই দেশে আমাদের পক্ষে মানে ভূমিকা রেখেছে, যুদ্ধও করেছে। কিন্তু আজকে তার 55 বছর পরে দেখা যাচ্ছে যে 80-90% লোক ইন্ডিয়ান বক্তব্য রাখছে। তা কারণটা কি? তাহলে মানুষ এখন তাদের অ্যাটিচিউডটা পছন্দ করছে না। আমরা সেটা বলতে চাচ্ছি যে এই জায়গায় কারেকশন আনলে আবার পছন্দ করবে।
তো ইন্ডিয়াকে এই বাস্তবতাটা বোঝা দরকার। কারণ এই যে একটা 24-এর গণ অভ্যুত্থান হয়ে গেল, সেখানে কিন্তু ইন্ডিয়ান স্লোগান আমি বলবো না, ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা, এইরকম একটা স্লোগান ছিল। এই স্লোগানটার অর্থ এটা ইন্ডিয়ান স্লোগান না। কথাটা বলা হচ্ছে যে আমরা একটা সার্বভৌম দেশ, আমরা স্বাধীনভাবে ঢাকায় বসে সিদ্ধান্ত নিব, দিল্লির সিদ্ধান্ত নিবে আর আমরা বাস্তবায়ন করবো, সেটা না। সেটা মিন করছে, এটা কিন্তু ইন্ডিয়ান স্লোগান না। আমরা সেটাই বলতেছি যে সেই জিনিসটা কিন্তু ইন্ডিয়ান লিডারশিপরা বোঝেন, সেটা তারা যদি অ্যাপ্লাই করেন তাহলে সম্পর্কটা দ্রুত উন্নতি হবে। সবচেয়ে বড় কথাটা হলো যে আমাদের কনসার্নগুলি তাদের উপলব্ধিতে নিতে হবে। যেমন আমাদের এই যে ওয়াটার রিসোর্সের ব্যাপারটা, এটা একটা খুব বাঁচা মরার প্রশ্ন, এটা শেয়ার করা। আমার যদি এইভাবে পানি শেয়ার না করতে পারেন, তাহলে দুই নদী তীরের জনগোষ্ঠীর কথাবার্তাগুলি শোনেন। আপনাদের ইন্ডিয়াতে নদীর তীরে যারা বসবাস করে, বাংলাদেশে নদীর তীরে যারা বসবাস করে, তারা কি চায়, কিভাবে বা নদীকে জীবিত রেখে মানুষকে উপকার করা যায়। সেইভাবে যদি একটা সম্পর্ক মানে গ্রো করা যায়, একটা কম্প্রিহেন্সিভ রিলেশন গঠন করা যায়, তাইলে এই দুই দেশের সম্পর্ক একটা মডেলও হইতে পারে দুনিয়ার কাছে। তা আমি মনে করি সেই জন্যই দুই দেশের নেতৃবৃন্দের কাজ করা দরকার। ধন্যবাদ। আমি একটু জনাব আজিজুল বারী হেলাল আপনার কাছে আসি। জনাব মাসুদ করিম ভাইয়ের সে কথা ধরে যে সম্পর্কের যে মডেল, সেই মডেলের পথে আসলে কতটা এগোবে, আপনার কি কতটা আশাবাদী? এখন যদি মডেলটা হয় যে উইন উইন স্ট্র্যাটেজি, জি, এই উইন উইন স্ট্র্যাটেজি হতে হবে এবং সমতার ভিত্তিতে সম্পর্কটা যদি হয়, এখন এই সমতার ভিত্তিতে এবং উইন উইন স্ট্র্যাটেজিটা করার দায়িত্ব কিন্তু দুই পক্ষের যারা আলোচনায় বসেন, এই কূটনীতিক আলোচনায়, তাদের ক্যারিশমার উপর অনেকটা নির্ভর করে। এখন ক্যারিশমা যতই থাকুক না কেন, ক্যারিশমা আপনার আমাদের নিজস্ব যে বাংলাদেশ ফার্স্ট যে ফরেন পলিসি, এইটাকে আগে ধারণ করতে হবে। যিনি আলোচনায় যান যে আমরা যে একটা ছোট রাষ্ট্র, আমরা ইকোনমিক্যালি পিছনে, আমরা টেকনোলজিক্যালি পিছনে, মিলিটারিলি পিছনে, এই চিন্তা ভাবনা থেকে যদি আলোচনায় যান, তাহলে এই গত 55 বছরে যা হয়েছে তাই হবে। সুতরাং আমাদের যেমন বাণিজ্য ঘাটতি আছে, তাই না? আমরা বেশি আমদানি করি, আমরা খুব বেশি আমদানি করি। প্রায় 11 আমাদের থেকে 12 বিলিয়ন রপ্তানিযোগ্য ডলারের পণ্য সেরকম করা উচিত। ভারতের যে শুল্ক বাধাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা উচিত। সুতরাং আমাদের যারা আলোচনাগুলো করেন কূটনৈতিক পর্যায়ে, ইকোনমিক পর্যায়ে, তাদেরকে সেই সক্ষমতাটা দেখাতে হবে এবং ভারতকেও মুরব্বিপনা থেকে বেরোয় আসতে হবে। তাইলেই মনে করেন উইন স্ট্র্যাটেজিটা কাজে লাগবে। এটাই হলো আমার বক্তৃতা। আরেকটি প্রশ্ন হচ্ছে যে আমার শেষ প্রশ্ন আপনার কাছে, কূটনীতিতে ভারসাম্যের চ্যালেঞ্জ কি দেখেন, এই যে ভারতের সঙ্গে সম্পর্ক কিংবা চীন কিংবা আমেরিকা? না, এখানে তো ভারসাম্যপূর্ণ নীতি অবলম্বন করতে হবে। তাহলে চ্যালেঞ্জ তো আছে বিশ্ব বাস্তবতায়। আপনার দিল্লি বেইজিং সম্পর্ক, দিল্লি ইসলামাবাদ সম্পর্ক, চায়না ওয়াশিংটন সম্পর্ক, বিশ্ব অর্থনীতি রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ যেহেতু গ্লোবালি খুব ভেরি মাচ কানেক্টেড একটা দেশ এবং বাংলাদেশের একটা জিওগ্রাফিক্যাল আপনার ইম্পর্টেন্স আছে। আপনার আমেরিকার যে আইপিএস, যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি ছিল, যদিও এখন এই আইপিএসটা মনে হয় কাজ করে না, এটা অন্য একটা আলোচনা। সুতরাং বাংলাদেশও এখানে আমাদের রোহিঙ্গা ইস্যুটা, এইটাই আপনার আসিয়ানকে মুক্ত করা, চীনকে অন্তর্ভুক্ত করা, এই সমস্ত চ্যালেঞ্জগুলো মোকাবেলায় ভারসাম্য নীতি চালিয়ে যাওয়া খুবই কঠিন কাজ। এটা আমার বিশ্বাস যে আমাদের ডিপ্লোম্যাটসরা এটা তাদের ক্যারিজমা দিয়ে, তাদের কৌশল দিয়ে এটা উঠতে যেতে পারবে এবং বাংলাদেশ ভারত সম্পর্ক, অন্য সম্পর্ক নিশ্চয়ই ভালোর দিকে যাবে। এটা ডিটোরিয়েট কেউই চায় না যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক ডিটোরিয়েশন হোক, কিন্তু ভারতকে যদি মুরব্বিপনা থাকে তাহলে কিন্তু ডিটোরিয়েশন তো থাকতে বাধ্য হবে। সুতরাং এখানে একটা উইন উইন স্ট্র্যাটেজি আমাদের নিতে হবে। ধন্যবাদ। যারা মাসুদ করিম, আপনার কাছে আসি, সে একই রকম প্রশ্ন যে ভারসাম্যের চ্যালেঞ্জ সামনে, বাংলাদেশের সামনে কূটনীতিতে
দেখেন কিনা, সেটি কিভাবে মোকাবেলা করবে একটু 2 মিনিটে যদি শেষ করেন। ভারসাম্য তো আমাদের পলিসি, ভারসাম্যপূর্ণ পলিসি, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা না। কিন্তু এখন তো বড় দেশগুলি আমেরিকা, ইন্ডিয়া, চায়না একে অন্যকে চ্যালেঞ্জ করতেছে এবং তারা বলতেছে আমাদের কক্ষপথে ওঠো। সেটা তো বাংলাদেশের পক্ষে ওঠা সম্ভব নয়, কারণ এটাকে আমরা বলি যে জিরো সাম পলিসিতে আমরা বিশ্বাস করি না। জিরো সাম মানে যে একটার সঙ্গে সম্পর্কের বিনিময়ে আরেকটা, যেমন ইন্ডিয়াকে ছাইরা চায়নার সাথে সম্পর্ক বা চায়নাকে ছাইরা ইন্ডিয়ার সাথে, তা না। তাহলে তো এটা জিরো ফলাফল হবে। আমরা প্রত্যেকের সাথেই সম্পর্ক রাখবো, সেই ধরনের নীতিতেই আছে এবং সেটা আমাদের সরকারকে, কূটনীতিকে দক্ষতার সঙ্গে এটা দক্ষতার উপর নির্ভর করে কতটা দক্ষতার সঙ্গে জিনিসটা, পরিস্থিতিটা মোকাবেলা বা চ্যালেঞ্জটা মোকাবেলা করা যায়। আমার মনে হয় আগামী দিনে এই চ্যালেঞ্জটা আরও জটিল হবে, কিন্তু আমাদেরকে এই দক্ষতার সঙ্গে সবার সাথে বন্ধুত্ব করে সবার কাছ থেকে বেনিফিটটা নেওয়া, সেই কাজটা আমাদের কূটনীতির জন্য একটা বিরাট চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জ আমাদের উত্তর দিতে হবে দক্ষতা দিয়ে। অসংখ্য ধন্যবাদ জনাব মাসুদ করিম এবং আজিজুল বারী হেলাল, দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, যেটা ছিলাম দেশ সাম্প্রতিক আজ এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিকে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।